সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো থার্মোডাইনামিক চ্যাপ্টারের অন্তর্গত কার্নো সাইকেল। বিজ্ঞানী সডি কার্নো তিনি আমাদের সামনে আইডিয়া দিয়েছিলেন কিভাবে একটা আইডিয়াল হিট ইঞ্জিন আমরা তৈরি করতে পারি। তিনি সেটা থিওরিটিক্যালি আমাদের সামনে দেখিয়েছিলেন এবং প্রমাণ করে দিয়েছিলেন যে সেক্ষেত্রে আমরা 100% এফিশিয়েন্ট একটা ইঞ্জিন তৈরি করে ফেলতে পারবো। সেটা প্র্যাকটিক্যালি পসিবল কিনা সেই নিয়ে আমরা পরে বিশদে আলোচনা করে দেখব, কিন্তু তার আগে আমরা বুঝে নেব যে উনি সেই থিওরিটা কিসের বেসিসে তৈরি করেছিলেন এবং কিভাবে সেই যন্ত্রটাকে উনি বানিয়েছিলেন। প্রথমেই বলে রাখি, একটা আইডিয়াল হিট ইঞ্জিন তখনই হবে যখন সেটা কোনো একটা সিস্টেমের ওপর কাজ করবে এবং হোল প্রসেসটা রিভার্সিবল প্রসেস হবে। রিভার্সিবল প্রসেস মানে বুঝতেই পারছো, যেখানে প্রত্যেকটা স্টেপের ওয়ার্ক এবং হিটের সাম ফরওয়ার্ডের সময় যা পাবো রিভার্সের সময় আমরা সেম পাবো, শুধু ডিরেকশনটা উল্টে যাবে। এবং তিনি বলেছিলেন যে এই কাজটা করার জন্য আমাদেরকে কোনো একটা গ্যাসিয়াস সিস্টেম নিতে হবে, তাকে এক্সপান্ড করতে হবে এবং কম্প্রেস করতে হবে। এই ব্যাপারটা কন্টিনিউয়াসলি চলবে, কিন্তু এক্সপানশনটা হবে দুটো ভাগে, কিছুটা অ্যাডিয়াবেটিক্যালি কিছুটা আইসোথার্মালি, এবং কম্প্রেশনটাও হবে কিছুটা অ্যাডিয়াবেটিক্যালি কিছুটা আইসোথার্মালি। তাহলে আজকে আমরা এই নিয়েই কথা বলবো। শুরু করা যাক। প্রথমেই দেখা যাক তিনি এই প্রক্রিয়াটি করার জন্য কি কি যন্ত্র ব্যবহার করেছিলেন, তার কনস্ট্রাকশন। প্রথমেই উনি একটা কন্টেনার নিয়েছিলেন, সেই কন্টেনারের মধ্যে উনি একটা পিস্টন লাগিয়েছিলেন, যে পিস্টনটা ছিল ফ্রিলি মুভিং, অর্থাৎ পিস্টনটাকে নাড়িয়ে আমি ইজিলি তার ভেতরে কোনো একটা গ্যাসকে যদি আবদ্ধ করে রাখি সেটাকে আমি কম্প্রেস এবং এক্সপান্ড করতে পারবো। ফ্রিলি মুভিং পিস্টন। এইবার আসি কন্টেনারটা কিভাবে তৈরি হয়েছে সেই কথায়। বুঝতেই পারছো প্রসেসটা কিছুটা আইসোথার্মালি কিছুটা অ্যাডিয়াবেটিক্যালি করতে হচ্ছে। একই কন্টেনার দিয়ে আমরা সেই কাজটা চালিয়ে যাব। আইসোথার্মালি করতে হলে কন্টেনারের বাইরের দেওয়ালটাকে কি হতে হবে? গুড কন্ডাক্টর, যাতে করে হিট বাইরে থেকে ভেতরে ট্রান্সমিট করতে পারে। কিন্তু অ্যাডিয়াবেটিক হতে গেলে তো সেটা পসিবল নয়, সেক্ষেত্রে কন্টেনারটাকে আবার ইনসুলেটর দিয়ে তৈরি হতে হবে। তাহলে একই কন্টেনারের জন্য এই ঘটনা কি করে পসিবল করব আমরা? ওই জন্য তিনি কি করেছিলেন, কন্টেনারটার যে সাইডের দেওয়ালগুলো সেইগুলো তিনি বানিয়েছিলেন ইনসুলেটর দিয়ে, কিন্তু কন্টেনারের বেসটা তিনি বানিয়েছিলেন কন্ডাক্টর দিয়ে। এটা আমাদের কি কাজে লাগবে, কিভাবে হেল্প করবে সেটা একটু পরেই বুঝতে পারবো। তিনি এই কন্টেনারটাকে বসিয়েছিলেন একটা প্ল্যাটফর্মের উপর, যে প্ল্যাটফর্মটা খানিকটা এরকম দেখতে। তার তিনটে সেকশন দেখতে পাচ্ছ, ইনসুলেটর বেড। মাঝের দুটো সেকশানে, যেটা হলুদ এবং নীল দিয়ে আমি দেখিয়েছি, ওগুলো হচ্ছে হিট রিজার্ভার। তার মধ্যে হলুদটা হচ্ছে হট রিজার্ভার, হাই টেম্পারেচার। ব্লুটাকে আমি রেখেছি কোল্ড রিজার্ভার, যেটা হচ্ছে লো টেম্পারেচার। এই হট রিজার্ভার আর কোল্ড রিজার্ভারগুলোই আমাকে আইসোথার্মাল এক্সপানশন এবং কম্প্রেশনে সাহায্য করাবে, আর অ্যাডিয়াবেটিক কেসের সময় ইনসুলেটরগুলো আমাকে হেল্প করবে। কিভাবে করবে দেখা যাক। পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করার জন্য আমি 4টে স্টেপকে আলাদাভাবে দেখাবো। প্রথমে আসি স্টেপ 1, যেখানে দেখতেই পাচ্ছ কন্টেনারটাকে প্রথমে হট রিজার্ভারের ওপর বসিয়েছি। হট রিজার্ভারের ওপর বসানোর মানেটা কি? তার মানে নিচ থেকে ওপরের দিকে, মানে সিস্টেমের মধ্যে হিট এন্টার করবে, যেহেতু রিজার্ভারের টেম্পারেচার ভেতরের গ্যাসের টেম্পারেচারের থেকে বেশি। যেই টেম্পারেচার ভেতরে এন্টার করলো সঙ্গে সঙ্গে ভেতরের গ্যাস কিন্তু এক্সপান্ড হওয়া শুরু হবে। গ্যাস এক্সপান্ড করলে পিস্টনটা উপরের দিকে উঠতে থাকবে ক্রমশ। এবার বলে রাখি, যেহেতু বাইরে থেকে ভেতরে হিট ঢুকছে তাহলে তো গ্যাসটা গরম হয়ে যাওয়ার কথা, কিন্তু পিস্টনটাও যেহেতু একই সঙ্গে ওপরের দিকে উঠছে, যার ফলে গ্যাস এক্সপান্ড করছে, গ্যাসের ইন্টারনাল এনার্জি হ্রাস পাচ্ছে, ফলে গ্যাসের টেম্পারেচার কিন্তু একই রেটে ফল করছে। তাই ভেবে দেখলে বোঝা যাবে বাইরে থেকে হিট ঢুকলেও ভেতরে কিন্তু টেম্পারেচার যা আগে ছিল এখনও তাই রয়ে গেল। কেমন? ফলে এই প্রসেসটাকে আমি কি বলবো তাহলে? এক্সপানশন তো হচ্ছেই, প্রসেসটা হবে আইসোথার্মাল এক্সপানশন। আইসোথার্মাল এক্সপানশন। এবার আসি স্টেপ 2তে। স্টেপ 2তে যাওয়ার আগে আমরা কি করলাম, কন্টেনারটাকে হট রিজার্ভার থেকে সরিয়ে ইনসুলেটর বেডের ওপর বসিয়ে দিলাম।
তাহলে বুঝতেই পারছো এখন নিচের যে কন্ডাক্টর বেসটা ছিল সেটা এখন কি হয়েছে, ইনসুলেটর দ্বারা ঢাকা পড়ে গেছে। ফলে ভেতরের পুরো গ্যাসটা কিন্তু একটা এনক্লোজড চেম্বারের মধ্যে এখন আবদ্ধ হয়ে গেছে। এখন ও ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে হিট ট্রান্সমিশন করাতে পারবে না। অলরেডি হট চেম্বার থেকে ভেতরের দিকে কিছু পরিমাণ হিট তো ঢুকেই আছে, ফলে ভেতরে কিন্তু টেম্পারেচার ক্রমশ বাড়তেই থাকবে। এই টেম্পারেচার বাড়তে থাকার ফলে গ্যাসের এক্সপানশনও চলতে থাকবে, ফলে পিস্টন ওপরের দিকে স্টেপ 2তে আমরা দেখতে পাচ্ছি উঠতে থাকছে। যেহেতু এবার পিস্টন ওপরের দিকে উঠলো, ফলে এক্সপানশন তো হলোই, কিন্তু যেহেতু হিটের কোনো ট্রান্সমিশন বাইরের সাথে হয়নি, তাই এই প্রসেসটা কি আমি কি বলবো, অ্যাডিয়াব্যাটিক এক্সপানশন। এক্সপানশন এবার একটু ভেবে দেখো, অ্যাডিয়াব্যাটিক এক্সপানশনের সময় তাহলে তো বাইরে থেকে ভেতরে হিটের কোনো ট্রান্সমিশন চলছে না, তাহলে ভেতরের টেম্পারেচার কি কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার কিন্তু কনস্ট্যান্ট থাকবে না, টেম্পারেচার ইনক্রিজ করবে। ঠিক আছে, টেম্পারেচার ইনক্রিজ করলেও তার সঙ্গে ভলিউমও ইনক্রিজ করছে এবং প্রেশারটা কিন্তু ডিক্রিজ করছে, যেহেতু ভলিউমের সঙ্গে প্রেশারের ব্যস্ত সম্পর্ক। এবার আমি কি করব, দুবার এক্সপানশন হয়ে গেছে, এবার কম্প্রেশনের পালা। তাহলে কম্প্রেস করার জন্য প্রথমে কিভাবে কম্প্রেস করব, আইসোথার্মালি। তাহলে কি করলাম, কন্টেনারটাকে আমি সরিয়ে নিয়ে গিয়ে কোল্ড চেম্বারের ওপর বসিয়ে দিলাম। চলে আসি স্টেপ 3তে। কোল্ড চেম্বারের ওপর বসিয়ে দিলে কি হবে, ভেতরের টেম্পারেচার ফল করতে থাকবে, মানে কন্টেনারের ভেতর থেকে এখন কোল্ড চেম্বারের দিকে হিট ট্রান্সমিশন হবে, ফলে গ্যাসটা এবার কম্প্রেস হতে থাকবে। এইবার গ্যাস যখন আবার কম্প্রেস হচ্ছে, তার ইন্টারনাল এনার্জি বাড়ছে, যেহেতু পিস্টন নিচের দিকে নামছে, আন্তরাণবিক দূরত্বগুলো কমছে, কলিশন বাড়ছে, ইন্টারনাল এনার্জি বাড়ছে, ফলে গ্যাসটা আবার গরমও হচ্ছে। তাহলে ভেবে দেখো, হিট রিজেক্ট হচ্ছে, তার মানে হিসাব মতো ঠান্ডা হওয়ার কথা, কিন্তু কম্প্রেশনের ফলে আবার একই হারে সে গরমও হচ্ছে, ফলে টোটাল টেম্পারেচার কিন্তু যা ছিল তাই রয়ে যাবে। তার মানে এই যে কম্প্রেশনটা হলো, এটা কীরকম কম্প্রেশন, আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মালি কম্প্রেস করেছি, এবার ওখান থেকে কম্প্রেশন চলতে থাকবে, কিন্তু করব কিভাবে, অ্যাডিয়াব্যাটিক্যালি। তাহলে কোল্ড চেম্বারের ওপর থেকে সরিয়ে এনে তাকে আবার ইনসুলেটর বেডের ওপর বসিয়ে দিতে হবে। ইনসুলেটর বেডের ওপর বসিয়ে দিলে অটোমেটিক্যালি পিস্টন নিচের দিকে নামবে না, আমরা কি করব, বাইরে থেকে জোর করে এবার পিস্টনকে নিচের দিকে নামাবো। কেন? আমরা কি করতে চাইছি, পুরো প্রসেসটাকে রিভার্সিবল করতে চাইছি। তার মানে আমাদের টার্গেট থাকবে ইনিশিয়ালি গ্যাসের টেম্পারেচার যা ছিল আবার সেখানে ব্যাক করে আনা। তাই পিস্টনটাকে ক্রমশ নিচের দিকে নামাতে হবে, যতক্ষণ না স্টেপ 1-এ আসার আগে তার যা টেম্পারেচার ছিল ইনিশিয়ালি, আবার স্টেপ 4-এ এসে সেই টেম্পারেচারেই না চলে আসে। এবার এই পুরো প্রসেসটা যতক্ষণ চলছে, দেখো ইনসুলেটর বেডের ওপর বসানো, তাহলে বাইরে থেকে কোনো রকম হিট ট্রান্সমিশন হচ্ছে না। তাহলে এই কম্প্রেশনটা কীরকম কম্প্রেশন, অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন। অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন হলো। এবার এই 4টে প্রসেসকে আমরা একটু গ্রাফের সাহায্যে বোঝার চেষ্টা করব। তাহলে গ্রাফিক্যালি পুরো ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি প্রথমে দুটো অ্যাক্সিস নিলাম, যার এক্স অ্যাক্সিস বরাবর আমি ভলিউমকে প্লট করব এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমি প্রেশার প্লট করব। স্টেপ 1-এ আমি কি দেখেছিলাম, আইসোথার্মাল এক্সপানশন হয়েছিল। গ্যাসটা শুরুতেই ধরে নিলাম আমি এই রকম একটা পয়েন্টে আমি দেখেছি এ, যেখানে তার প্রেশার ছিল P1, ভলিউম V1 এবং ইনিশিয়ালি টেম্পারেচার ছিল T1। ওকে, সেইখান থেকেও এক্সপান্ড করা শুরু করেছে। এখানে T1টা অ্যাকচুয়ালি তাহলে কি, ওই হট রিজার্ভারের টেম্পারেচার। এখান থেকে যখন ও এক্সপান্ড করবে, আইসোথার্মাল গ্রাফ কিভাবে হয় আমরা জানি। সেই গ্রাফের নেচার কেমন হয়, একটু ফ্ল্যাট হয়। অ্যাডিয়াব্যাটিক গ্রাফ তার থেকে একটু স্টিপার হয়। তাহলে গ্রাফটা দেখতে হবে এইরকম। ধরলাম গ্রাফটা বি পয়েন্টে এসে শেষ হয়েছে। বি পয়েন্টের প্রেশার তাহলে এ পয়েন্টের থেকে কম হবে, যেহেতু ভলিউম এক্সপান্ড করেছে, ওটা হলো P2। ভলিউম এক্সপান্ড করেছে V2, কিন্তু টেম্পারেচার কত, আইসোথার্মালি, তার মানে শুরুতে যা টেম্পারেচার ছিল ফাইনালি তাই থাকবে, T1। গ্রাফ আঁকার সময় মনে রাখবে তীর চিহ্ন আবশ্যক। এবার আসছি স্টেপ 2-তে। স্টেপ 2 কী ছিল, অ্যাডিয়াব্যাটিক এক্সপানশন, মানে বি পয়েন্ট থেকে এক্সপানশন চলতেই থাকবে, কিন্তু এবার গ্রাফটা হবে অ্যাডিয়াব্যাটিক নেচারের, তার মানে আইসোথার্মালের থেকে স্টিপার।
এরকম দেখতে। ধরলাম এন্ড পয়েন্টটা সি পয়েন্টের প্রেশার তাহলে কি হবে, আরও কম, P3, ভলিউম V3, টেম্পারেচার কত হবে, আগে ছিল T1, অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করেছে, মানে টেম্পারেচার তো কনস্ট্যান্ট থাকবে না, হয়ে গেছে ধরো T2। কেমন? স্টেপ 3 কি ছিল? স্টেপ 3 ছিল আইসোথার্মাল কম্প্রেশন। এবার আমরা কম্প্রেস করা শুরু করেছি। যেহেতু আইসোথার্মালি, সুতরাং সি পয়েন্ট থেকে গ্রাফটা পেছন দিকে এবার এগোবে এবং আইসোথার্মাল আগের গ্রাফ যেটা ছিল মানে এ বি গ্রাফে তার সঙ্গে প্যারালালি এগোবে। গ্রাফটা দেখতে হবে এরকম। এন্ড পয়েন্টটাকে ধরে নিলাম ডি পয়েন্টের প্রেশার কি হবে, আগের থেকে কিন্তু বাড়বে যেহেতু ভলিউম কম্প্রেস হয়েছে, ওটা হলো P4, ভলিউম ধরলাম V4, টেম্পারেচার কত, আইসোথার্মালি গেছে তো, তাহলে টেম্পারেচার যা ছিল T2 সেই T2ই থাকবে। ঠিক আছে, এইবার ডি থেকে কি করেছিলাম আমরা, টেম্পারেচারটাকে আবার বাড়িয়ে আমরা কততে রেখেছিলাম, T1এই এনেছিলাম। বলেছিলাম না পিস্টনটা ততক্ষণ আমরা নিচের দিকে নামাবো যতক্ষণ না আবার ইনিশিয়াল টেম্পারেচার ব্যাক করে আসছি। তাহলে ডি থেকে অ্যাডিয়াবেটিক্যালি গ্রাফটা গিয়ে কিন্তু এর সঙ্গে টাচ করে যাবে, যেটাকে আমরা বলেছিলাম অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। দেখতে পাচ্ছ এরকমভাবে গ্রাফটা আবার এ পয়েন্টে গিয়ে মিট করে গেল। এই পুরো প্রসেসটাকেই বলা হয় কার্নো সাইকেল। ক্লিয়ার? তো এই কার্নো সাইকেলটা যখন হলো, একটা সাইক্লিক প্রসেস হলো। আমরা জানি সাইক্লিক প্রসেসের জন্য টোটাল ইন্টারনাল এনার্জি চেঞ্জ কি হয়, 0, কিন্তু ওয়ার্ক ডান একটা থাকে। গ্রাফের এরিয়া থেকে সেই ওয়ার্ক ডান বের করে নেওয়া যায়। এই গ্রাফটা যেটা আমি দেখতে পাচ্ছি, এই গ্রাফের কি এরিয়া জিওমেট্রিক্যালি বার করা সম্ভব তো নয়, আমাদের নোন ফিগার নয় এটা। তাহলে আমাকে কি করতে হবে, টোটাল ওয়ার্ক ডান বার করার জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টেপের ওয়ার্ক ডান ক্যালকুলেট করে সেটাকে সাম করে দিতে হবে। তাহলে চলো দেখা যাক কীভাবে আমরা ওয়ার্ক ক্যালকুলেশন করি। গ্রাফটা আরেকবার এঁকে নিচ্ছি সাইডে, এক একটা করে স্টেপ ধরবো, সেই স্টেপের ওয়ার্ক ডান আমরা ক্যালকুলেট করব। প্রথমে স্টেপ 1, আইসোথার্মাল এক্সপানশন এ থেকে বি পয়েন্ট অবধি, টেম্পারেচার কতই ফিক্স ছিল T1-এ। আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডানের ইকুয়েশন কী হয় আমরা সবাই জানি, RT ln V ফাইনাল বাই V ইনিশিয়াল। তাহলে স্টেপ 1-এর ওয়ার্ক ডানকে যদি বলি W1, সেটা ইকুয়াল টু হবে আর টি মানে টেম্পারেচার কত T1-এ ফিক্স আছে RT1 ln V ফাইনাল কত V2 বাই V1। এবার আসবো আমরা স্টেপ 2-তে। স্টেপ 2 হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, টেম্পারেচার T1 থেকে T2-তে চেঞ্জ হয়েছে। ওয়ার্ক ডানের ইকুয়েশন কি অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য, R বাই গামা মাইনাস 1 ইন্টু টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল। তাহলে R ডিভাইডেড বাই গামা মাইনাস 1, গামা কি, যে গ্যাসটার উপর আমি এই পুরো কাজটা করেছি সেই গ্যাসের দুটো আপেক্ষিক তাপের অনুপাত CP বাই CV। তাহলে R বাই গামা মাইনাস 1 ব্র্যাকেটে টি ইনিশিয়াল মানে কত T1 মাইনাস টি ফাইনাল T2। এবার স্টেপ 3, আবার আইসোথার্মাল, টেম্পারেচার কতই ফিক্স আছে T2-তে, ওয়ার্ক ডান কী হবে W3, সেটা ইকুয়াল টু আর T2 ln V ফাইনাল বাই V ইনিশিয়াল। V ফাইনাল কত, ডি পয়েন্টের V4 ডিভাইডেড বাই V3। বুঝতেই পারছো এখানে কিন্তু V4 এর মান যেহেতু V3 থেকে কম, কম্প্রেস হয়েছে, তার মানে লগের ভ্যালুটা নেগেটিভে আসবে। ওয়ার্ক ডান নেগেটিভ মানে কি বোঝাচ্ছে, ব্যাপারটা রিভার্স হয়ে গেছে এখন। ঠিক আছে, ওয়ার্ক তো একটা স্কেলার রাশি, তার তো নেগেটিভের কোনো মানে হয় না, ব্যাপারটা রিভার্স হয়েছে সেটা বোঝাচ্ছে শুধু। এইবার আসছি 4 নম্বর এবং শেষ পার্ট, যেটা হচ্ছে আবার অ্যাডিয়াবেটিক, টেম্পারেচার কত থেকে কতই চেঞ্জ হয়েছে, T2 থেকে T1-এ এসছে। কেমন? তাহলে W4 ইকুয়াল টু কী হবে, আবার R ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ব্র্যাকেটের মধ্যে টি ইনিশিয়াল T2 মাইনাস টি ফাইনাল T1। তাহলে 4টে ধাপের মোট ওয়ার্ক ডান আমরা ক্যালকুলেট করে ফেললাম। এবার আমাদের পরের কাজ কি, পরের কাজ হচ্ছে নেট ওয়ার্ক ডান। তাহলে নেট ওয়ার্ক ডান, সেটাকে যদি W দিয়ে রিপ্রেজেন্ট করি, W ইকুয়াল টু কী হবে, সবকটা ওয়ার্কের যোগফল W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। এখানে বলে রাখি W1 W2 ফরওয়ার্ড প্রসেস বলে যে প্লাস করলাম, W3 W4 রিভার্স প্রসেস বলে যে মাইনাস করে দেবো তা কিন্তু নয়, ওয়ার্ক সবসময় তোমরা প্লাসই করবে। উত্তর যখন আসবে দেখতেই পাচ্ছ ln V4 বাই V3 এমনিতেই নেগেটিভ চলে আসবে, তো আগে থেকে মাইনাস টাইনাস কিচ্ছু করার দরকার নেই। এইবার স্টেপ 2 আর স্টেপ 3-এর দিকে, স্টেপ 4-এর দিকে ভালো করে একটু তাকিয়ে দেখো।
দুটোর ওয়ার্ক ডান এখান থেকেই স্পষ্টই দেখতে পাচ্ছি, জাস্ট একে অপরের অপোজিট। W4টা আর কিছুই না -W2। তার মানে আমি যদি ওখানে মানগুলো বসাই ডান দিকে, তাহলে কিন্তু প্রথমেই আমার W2 আর W4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে কিছুই না, W1 এবং W3 ভ্যালুগুলো লিখে ফেলি শুধু। তাহলে RT1 ln V2/V1 প্লাস RT2 ln V4/V3। ব্যাস, এইটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডান, পুরো সাইকেলের কি পরিমাণ ওয়ার্ক করলো। এইবার ওয়ার্ক যেহেতু আমাদের পড়া হয়ে গেছে, নেক্সট একটা জিনিস যেটা আমরা পড়ব সেটা হচ্ছে এই পুরো প্রসেসটায় কি পরিমাণ হিট অ্যাসোসিয়েটেড হলো, কতটা পরিমাণ তাপ লাগলো। হিট ক্যালকুলেশন, গ্রাফটা আরেকবার পাশে রাখছি হেল্পের জন্য। স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেট করব। প্রথম স্টেপ কি, এ থেকে বি, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের জন্য তো হিট লেগেছে আমাদের, ট্রান্সমিশন তো হয়েছে, দেখেইছিলাম। প্রথমে আমরা বার্নার লাগিয়েছিলাম, মানে নিচে যেটা হিট রিজার্ভারের ওপর বসিয়েছিলাম। এইবার আইসোথার্মাল তো এক্সপান্ড করেছে মানে কি, হিট সিস্টেমটা অ্যাবজর্ব করেছে। তাই ওই স্টেপে আমরা হিটটা Q1 দিয়ে লিখে ভেতরের দিকে তীর চিহ্ন দিলাম, মানে সাইকেলটা হওয়ার সময় হিট অ্যাবজর্ব হয়েছে। Q1 এর মানটা বার করতে হবে। কিভাবে বার করব, একটু খেয়াল করে দেখো। আইসোথার্মাল প্রসেস মানে ডিটি কত, 0। তাহলে ডিইউ কত, ইন্টারনাল এনার্জি চেঞ্জ, আমরা তো জানি ডিইউ ইকুয়াল টু সিভির ডি। তাহলে ডিটি যদি 0 হয় তাহলে ডিইউও 0। ডিইউ 0 হলে থার্মোডাইনামিকের ইকুয়েশন তাহলে কি দিচ্ছে আমাকে, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিইউ 0 হয়ে গেছে, তার মানে জাস্ট ডিকিউ সমান ডিডাব্লিউ। অর্থাৎ আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে যে পরিমাণ ওয়ার্ক ডান হয়েছে সেটাই পরিমাণ হিট অ্যাসোসিয়েটেড সেটাই। তাহলে Q1 ইকুয়াল টু সিম্পলি W1, ভ্যালুটা কত আমরা তো জানি, RT1 ln V2/V1। ব্যাস, সিম্পল। তাহলে ফার্স্ট স্টেপে কী পরিমাণ হিট লেগেছে সেটা আমরা বার করে ফেলতে পারলাম। এই কিউয়ের ভ্যালুটা কিন্তু পজিটিভ। কী মিন করছে পজিটিভ, অ্যাবজর্পশন। এবার চলে আসছি স্টেপ 2তে। স্টেপ 2 ছিল অ্যাডিয়াব্যাটিক প্রসেস। অ্যাডিয়াব্যাটিক প্রসেসের ক্ষেত্রে কোনো ঝামেলাই নেই। সেই স্টেপে Q2 কত, 0। অ্যাডিয়াব্যাটিকে কোনো রকম হিট ট্রান্সমিশন হয় না। 3 নম্বর স্টেপ আবার আইসোথার্মাল স্টেপ। আইসোথার্মালের জন্য এখানে আমার যদি হিট ধরি Q3 ভ্যালু, তাহলে কার সঙ্গে সমান হবে, W3 ভ্যালু কত, RT2 ln V4/V3। এইবার দেখো, এইখানে একটা কথা বলার আছে। সি থেকে ডিতে মানে আইসোথার্মাল যে কম্প্রেশনের স্টেপটা, সেই স্টেপে কিন্তু হিট অ্যাবজর্ব হয়নি, তার বদলে হিট রিজেক্ট হয়েছে। কেন, এখানে কম্প্রেস চলছিল, আমি কোল্ড রিজার্ভারের ওপরে বসিয়ে রেখেছিলাম, সিস্টেম থেকে হিট বেরিয়ে গেছিল। তাহলে এইখানে কিন্তু Q3টা বাইরের দিকে তীর চিহ্ন দিয়ে আমি দেখাবো। যেহেতু এবার হিট রিজেক্ট করেছে, তাহলে Q3 ভ্যালুটা তো নেগেটিভে আসার কথা। দেখো নেগেটিভে কিন্তু আসছেও, RT2 ln V4/V3। V4 এর ভ্যালু V3 থেকে ছোট, তাহলে ln এর ভ্যালু তো নেগেটিভ আসবে। তো এই যে নেগেটিভ এইখানে একবার এলো, আবার ফাইনাল ক্যালকুলেশন করার সময় আবার Q3-র জায়গায় নেগেটিভ বসাবো, দুটো নেগেটিভে তো ব্যালেন্স হয়ে গিয়ে আবার পজিটিভ হয়ে যাবে। তাই আমি কি করব, এইখানে হিট রিজেকশন বোঝানোর জন্য প্রথম থেকেই Q3-র জায়গায় আমি -Q3 লিখে রাখবো, যাতে ডবল নেগেটিভের ব্যাপারটা না আসে। এবার কি করব, আমরা যখন নেট হিট বার করব তখন জাস্ট Q1 প্লাস অফ -Q3 লিখে দেবো। তাহলে এখানে নেগেটিভটা কি মিন করছে, হিট রিজেকশন। প্রথম থেকেই মাইনাস দিয়ে রেখে দিয়েছি। -Q3 তাহলে কি মিন করছে, হিট যে রিজেক্ট করেছে। কিন্তু ভ্যালুটার জায়গায় কিন্তু আমি আলাদা করে কোনো মাইনাস সাইন আমি দিইনি, লক্ষ্য করছো। আলাদা করে মাইনাস সাইন দেওয়ার তো কোনো দরকারই নেই, কেননা V4/V3 এমনিতেই ln করলে মাইনাস চলে আসবে অটোমেটিক। আমি যদি ওখানে দুবার মাইনাস দিয়ে দিই তখন ঝামেলা হয়ে যাবে। যেহেতু Q3 মানটা W3-র সঙ্গে সমান, আর W3 তো স্কেলার রাশি, ওই জন্য আলাদা করে এখানে কোনো মাইনাস আমরা দেবো না। তার বদলে যেখানেই আমরা Q3 লিখবো, Q3 বদলে -Q3 লিখবো। ক্লিয়ার হয়েছে? এইবার চলে আসছি স্টেপ 4। স্টেপ 4 আবার অ্যাডিয়াবেটিক, তার মানে এখানে Q4 এর ভ্যালু কত, 0, কোনো সমস্যা নেই। তাহলে এই গোটা প্রসেসের জন্য নেট হিট রিকোয়ার্ড তাহলে কি হবে, নেট হিট রিকোয়ার্ড সেটার ভ্যালু যদি Q বলি, Q ইকুয়াল টু তাহলে কি হবে, হিট অ্যাবসর্বড প্লাস হিট রিজেক্টেড। ওই দেখো মুখে বললাম হিট রিজেক্টেড, ওই জন্য প্রথম থেকেই আমি -Q3 দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার জাস্ট ভ্যালুগুলোকে পুট করো। পুট করলে কি দেখতে পাবো, RT1 ln V2/V1
প্লাস RT2 ln V4/V3। ঠিক আছে, এইখান থেকে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতো, সেটা দেখো যে টোটাল যে পরিমাণ হিট তার ভ্যালুটা কিন্তু টোটাল ওয়ার্ক ডানের এক্সপ্রেশনের সঙ্গে আমাদের ম্যাচ করে গেল, তাই না? তাহলে এইখান থেকে আরেকটা জিনিসও একটু চেক করে নিই চলো, এই প্রসেসটা রিভার্সিবল হয়েছে কিনা। রিভার্সিবল প্রসেস মানে কি বলেছিলাম, প্রত্যেকটা স্টেপের ওয়ার্ক এবং হিটের যোগফল ওই টাইপের প্রসেসের জন্য সবসময় কিন্তু একই হবে, জাস্ট অপোজিট সাইন একটা চলে আসবে। মানে আইসোথার্মালের ক্ষেত্রে W+Q যা পাবো, এ থেকে বিতে যাওয়ার সময় যেটা পেয়েছিলাম, সি থেকে ডিতে আসার সময় সেম ভ্যালু, শুধু সামনে মাইনাস সাইন। আবার অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে বি থেকে সিতে যাওয়ার সময় W+Q যেটা হবে, ডি থেকে এতে আসার সময় আবার সেই ভ্যালুই আসবে, শুধু সামনে একটা মাইনাস সাইন পড়ে যাবে। এটাই একটু চেক করে নেব আমরা এখন। তাহলে প্রুফ অফ রিভার্সিবিলিটি, ঠিক আছে। তাহলে প্রথমেই আমি আসি আইসোথার্মালের জন্য। আইসোথার্মালের জন্য ম্যাচ করছে কিনা দেখি। আইসোথার্মাল কোথায় কোথায় আছে, এ থেকে বিতে যাওয়ার সময়, আরেকটা কোথায় আছে সি থেকে ডিতে আসার সময়, এ থেকে বিতে যাওয়ার সময় W1 প্লাস Q1, আবার Q1 মানে তো W1, মানে ডিরেক্টলি 2W1, ভ্যালুটা তাহলে কত, 2RT1 ln V2/V1। সি থেকে ডি এর ক্ষেত্রে W3 প্লাস Q3, ভ্যালুটা কত, Q3 মানে তো আবার W3, মানে ডিরেক্টলি 2W3 ইকুয়াল টু 2RT2 ln V4/V3। এখন দেখে মনে হচ্ছে দুটো ভ্যালু আলাদা আলাদা, এক্ষুনি বেরিয়ে যাবে যে দুটো ভ্যালু সেম। খেয়াল করে লক্ষ্য করো, প্রথমে আমি বলছি এটা তো আইসোথার্মাল প্রসেস, এটাও আইসোথার্মাল প্রসেস। তাদের ক্ষেত্রে কোন সমীকরণ কাজে লাগে, PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, আইসোথার্মালের প্রসেস ইকুয়েশন। তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় P1V1 ইকুয়াল টু RT1, ঠিক আছে। আবার একই রকমভাবে P2V2 ইকুয়াল টু RT2, এটা আমরা লিখতে পারি। অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য যখন আমরা দেখছি, সেই জিনিসটা একটু খেয়াল করে দেখো। অ্যাডিয়াবেটিক মানে কোন স্টেপটা, বি থেকে সিতে, সেই সময় বি পয়েন্টের জন্য আমি অ্যাডিয়াবেটিকের ইকুয়েশন লাগাতে পারি। অ্যাডিয়াবেটিকের ইকুয়েশন কত ধরনের হয়, একটা PV⁴ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আরও একটা ইকুয়েশন কিন্তু খাটে সেক্ষেত্রে, কি বলো তো, TV⁴ ইকুয়াল টু কনস্ট্যান্ট, টেম্পারেচার ভলিউম দিয়ে, ওটা তো খাটে। তাহলে বি পয়েন্টের ক্ষেত্রে T1 V2⁴ সি পয়েন্টের জন্য সেটা কি হবে, T2 V3⁴ ঠিক আছে। একই রকমভাবে আবার যখন ডি থেকে এতে যাচ্ছিলাম, সেটাও তো অ্যাডিয়াবেটিক ছিল, ডি পয়েন্টের জন্য কত ছিল, T2 V4⁴ এ পয়েন্টে সেটা কি হয়েছিল, T1 V1⁴ এটা কেন করলাম জানো, দেখো এইখানে লক্ষ্য করে দেখো, এইখানে যদি আমি T1/T2 করি, সেটা কি দিচ্ছে আমাকে, V3/V2⁴ এইখানে যদি আমি T1/T2 করি, সেটা আমাকে কি দিচ্ছে, V4/V1⁴ তাহলে ওপরেরটা আর নিচেরটাকে যদি সমান করে দিই, সেখানে আমি কি দেখতে পাবো, সেখানে আমি দেখতে পাবো V3/V2 ইকুয়াল টু V4/V1। জাস্ট কম্পেয়ার করেছি আমি, ওপরের ইকুয়েশনটাকে 1 নাম্বার দিয়ে রাখছি, নিচেরটাকে 2 নাম্বার দিয়ে রাখছি, 1 and 2 জাস্ট কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে এটা পেলাম না। এইখান থেকে তাহলে খেয়াল করে দেখো, V4/V3 ইকুয়াল টু কী হচ্ছে, V1/V2, ঠিক কি ঠিক না? তাহলে এইখানে 2RT2 ln V4/V3 জায়গায় কি লেখা যেতে পারে, লেখা যেতে পারে না V1/V2। আবার ln এর ভেতরের টার্মটাকে যদি আমি উল্টে দিই, V2/V1 করি, সামনে একটা মাইনাস চলে আসবে, তাহলে 2RT2 ln V2/V1। দেখো অলরেডি সামনে একটা মাইনাস চলে এসছে, ln পার্টটা মিলে গেছে, ঠিক আছে। এবার যেহেতু ln পার্টগুলো মিলে গেছে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রেও তো আমরা কম্পেয়ার করে দেখতে পারি।
RT1 আর RT2 সেম, P1 V1 আর P2 V2 সেম, যেহেতু আইসোথার্মাল প্রসেস ছিল ওইটা। তাহলে এইখানে RT2 জায়গাতেও আমি RT1 লিখতে পারি। তাহলে সিম্পল -2 RT1 ln V2/V1। তাহলে প্রুফ হলো আইসোথার্মাল প্রসেসের ফরওয়ার্ডের সময়, এটাকে আমি লিখে রাখছি ফরওয়ার্ডের সময় আমি যা W প্লাস কিউ পেয়েছিলাম, আর এইটাকে যদি আমি বলি রিভার্সের সময়ও কিন্তু আমি সেম W প্লাস কিউ পেলাম। তাহলে এবার লিখছি আমি অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক কোথায় কোথায় হয়েছিল? ফার্স্টে ফরওয়ার্ডের জন্য ভাবি। অ্যাডিয়াবেটিক ফরওয়ার্ড হয়েছিল কোথায়? বি থেকে সিতে যাওয়ার সময়, তাই না? সেই ক্ষেত্রে W প্লাস কিউ মানে কত? W2 Q2। Q2-র ভ্যালু তো এমনিতেই 0। W2-র ভ্যালু কত ছিল? R/Γ-1 ইন্টু T1 মাইনাস T2। আর রিভার্সের সময় রিভার্স ছিল আমাদের স্টেপ 4, যেটা ছিল D থেকে A। সেই সময়ও কি ছিল? W4 প্লাস Q4। Q4 তো 0 ছিল, তার মানে সিম্পল W4 এর ভ্যালু কত ছিল? R/Γ-1 T2 মাইনাস T1। মাইনাস একটা কমন নিয়ে দেখো তো কি আসছে? T1 মাইনাস T2। দেখো আগে যেটা পেয়েছিলাম জাস্ট তার ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে বোঝা গেল এই পুরো যে প্রসেসটা, কার্নো সাইকেলটা, সেটা কিন্তু একটা রিভার্সিবল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের ফরওয়ার্ডে যা ওয়ার্ক ডান প্লাস কিউ, রিভার্সের সময় তাই, শুধু সামনে মাইনাস সাইন। অ্যাডিয়াবেটিকের সময় ফরওয়ার্ডে যা W প্লাস কিউ, রিভার্সের সময় তাই, শুধু সামনে একটা মাইনাস। ওকে, এইবার আমি আসি, এই জিনিসটা থিওরিটিক্যালি তো প্রুফ হয়ে গেল যে একটা আইডিয়াল ইঞ্জিন, কিন্তু বাস্তবে কি সেটা পসিবল? তার জন্য আমাকে তার এফিসিয়েন্সিটাকে দেখতে হবে। এফিসিয়েন্সি ইটার ইকুয়েশন কি হয়? 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু 100%। এইবার আইডিয়াল হতে গেলে ইটার ভ্যালুকে কত হতে হয়? 100% হতে হয় না? সেইটার জন্য শর্তটা কি? ইকুয়েশনের দিকে তাকাও। এই পুরো পার্টটাকে কি হতে হবে? 0 হতে হবে। এই পার্টটা 0 কখন হবে? যদি T2 হয় 0 কেলভিন, আদারওয়াইজ T1 হয় ইনফিনিটি। মানে আমি যে হিট রিজার্ভারগুলো নিয়েছিলাম তার কোল্ড রিজার্ভারটাকে হতে হবে 0 কেলভিন। কোল্ড রিজার্ভারটাকে হতে হবে একদম আইডিয়াল সিঙ্ক হতে হবে একটা, যেটা এমনিতেও পসিবল নয়। আর হিট বা হট রিজার্ভারটাকে কি হতে হবে? সেটাকে আইডিয়াল সোর্স হতে হবে একটা, ইনফিনিটি। মানে তো তাই বোঝায়। এটাও কিন্তু বাস্তবে সম্ভব নয়। তাহলে কার্নো ইঞ্জিনও কিন্তু একটা আইডিয়াল ইঞ্জিন নয়, প্র্যাকটিক্যালি পসিবল নয়। থিওরিটিক্যালি হচ্ছে আমরা দেখেছি, প্র্যাকটিক্যালি পসিবল নয়। প্র্যাকটিক্যালি হতে গেলে তার ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারটাকে কমিয়ে রাখা সম্ভব, অনেকটাই কম করা সম্ভব, এবং T1টাকেও অনেকটা বাড়িয়ে রাখা সম্ভব, কিন্তু পুরোপুরি 0 আর ইনফিনিটি সম্ভব নয়, ইনফিনিটি রাখা সম্ভব নয়। তাই তার ক্ষেত্রেও কিন্তু এফিসিয়েন্সি ইন রিয়ালিটি এটা লেস দ্যান 100%, কখনোই ইকুয়াল হওয়া পসিবল নয়। তাহলে বোঝা গেল কার্নো ইঞ্জিনের লিমিটেশনটা। এটা পুরোপুরি একটা থিওরিটিক্যাল কনসেপশন, প্র্যাকটিক্যালি কিন্তু পসিবল নয়। এই ছিল আমাদের আজকের আলোচনা। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবো আমরা।